আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি আজকে কিছুদিন যাবত একটা ভিডিও খুব বেশি ফেসবুকে, ইউটিউবে কতটুকু জানি না, তবে ফেসবুকে খুব বেশি এই ভিডিওগুলো নিয়ে কি বলে যে বর্তমানে ট্রেন্ডে চলতেছে। ভিডিওগুলো প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা হইতেছে। তো এটা আপনারা কে কতটুকু জানেন? আমার যারা দর্শক আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, এটা কে কতটুকু দেখছেন আমি জানি না। তবে আমি আজকে যাদের বিষয়ে কথা বলতেছি তারা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর। ওনার হাজব্যান্ড ওয়াইফ আপনারা অনেকেই চিনেন হয়তো বা, আজমিরা বিথি। হাজব্যান্ডের নামটা মনে নেই, কারণ ওরকম সচরাচর ওনাদের ভিডিও দেখা হয় না। তার কারণ ওনাদের ভিডিও যখন সামনে আসতো খালি ঝগড়াঝাটি ভাঙচুরের ভিডিও হইতো। তো তাই আমি তো এই সমস্ত ভিডিও ভালো লাগে না দেখতে, যার কারণে কী বলে উপরে টান দিতাম। তো যাই হোক, এমনি যে মাঝে মাঝে সামনে আসতো তাই চিনি যে মহিলাটার নাম হচ্ছে আজমিরা বিথি, পুরুষটার নাম ভুলে গেছি। তো যাই হোক, এখন বর্তমানে দেখা যেতেছে ওনাদের সংসারে পারিবারিক কিছু একটা ঝামেলা চলতেছে। তো বিথির হাজব্যান্ড বলতেছে বিথিকে ডিভোর্স দিয়ে দেবে, আবার বিথি ওর হাজব্যান্ডের বাসা থেকে চলে আসছে, সংসার করবে না সেজন্য। তো এই বিষয়গুলো না কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণে দেখতেছি যে ফেসবুকের মধ্যে খুব বেশি এগুলারে নিয়ে ভিডিও বানানো হইতেছে। এগুলারে নিয়ে ভিডিও বানাই এক সময় যখন বিথি কথা বলতেছে সেই ভিডিওগুলো মনে করেন 10 না হলে তো 15টা পেজে আপলোড হইতেছে। তারপর ওনার হাজব্যান্ড যখন কথা বলতেছে তাই সেটা নিয়েও আবার খুব বেশি আপলোড হইতেছে। তো যাই হোক, তো ওনার একটা ভিডিওতে আমি দেখলাম যে উনি বলতেছে, ওনার যে কথাটা আমার সব থেকে বেশি খারাপ লাগছে। ওনার হাজব্যান্ড নাকি ওনাকে পরকীয়ার যে বলে ক্লেম দিছে যে উনি পরক্রিয়া করে চলে গেছে। তো যাই হোক, উনি সেটা করছে কি ওটা করছে না সেটা জানে ওনার পরিবার জানে, আর উনি জানে এটা কতটুকু সত্য আমরা তো জানি না, কারণ আমরা সোশ্যাল মিডিয়ার কারণে হয়তো এগুলো দেখতে পারতেছি। এছাড়া তো আমরা জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা। তো ওনার হাজব্যান্ডের অনেক ভিডিও দেখছি যে ওনার হাজব্যান্ড অনেক কানাকাটি করতেছে, এটি করতে আসছে, বাচ্চা দুটা বড় বাচ্চাটারে রেখে গেছে, ছোটো বাচ্চাটা কথা বলতে আসলে কুকুরগুলা চিল্লায়, আর ছোটো বাচ্চাটারে উনি নিয়ে গেছে। তো উনি একটা ভিডিওতে বলতেছে যে ওনার হাজব্যান্ডের কাছে উনি রাজরানী হইতে পারে নাই, ওনার হাজব্যান্ডের কাছে রাজরানী হচ্ছে তার বোন। সে তার বোনকে খুব বেশি ভালোবাসে। মূলত মনে হয় হয়তো বা গ্যাঞ্জামের সূত্রপাত এখান থেকে শুরু হয়েছে। আমরা তো এখন শুনতেছি তার হাজব্যান্ড নেশা করে, নেশার জন্য গ্যাঞ্জামটা মূলত শুরু হয়েছে তার মুখের ভাষ্য অনুসারে, যে তার হাজব্যান্ড নেশা করার জন্য সে চলে আসছে। আর সে বলতেছে যে তার হাজব্যান্ডের কাছে সে কখন রাজরানী হইতে পারে নাই, সে সবসময় চাকরানি থাকছে, তার বোনরে সে খুব বেশি ভালোবাসে, এর জন্য তো সে চলে আসছে। আবার ওনার নাকি আগে একটা বিয়ে ছিল, আগের করে একটা সন্তান ছিল। আবার উনি এটাও বলতেছে যে ওনার ওই আগের হাজব্যান্ড নাকি ভালো ছিল, খারাপ ছিল না, উনি নাকি ওইখান থেকে ইচ্ছা করে চলে আসছে। তো এই সমস্ত কথার না কোনো আগা নেই মাথা নাই। উনি পরকীয়া সত্যিকার অর্থ করছে কি করছে না এটা সম্পূর্ণ উনি জানে, আর আল্লাহ মাহবুব ভালো জানে, আল্লাহ পাকি ভালো জানে, এছাড়া আমরা তার কেউ চেষ্টা সত্য তো জানি না। তো আমি ওই বিষয়টা না কথা বলতে চাই না, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল বিষয়। ওনার এই পার্সোনাল বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। আমার ওনার দুইটা কথায় যেটা বাড়ি লাগছে, আমার যেটাতে বাড়ি লাগছে, একটা হচ্ছে যে ওনার হাজব্যান্ড নাকি ওনার শ্বশুরকে নিয়ে ওনাকে একটা বাজে কথা বলছে, বাজে একটা ক্লেম দিছে। আর এর জন্য উনি বলতেছে যে এই আহিলি যুগ নাকি, হ্যাঁ এই আহিলি যুগে যদি শ্বশুরের সাথে ছেলের বউর সাথে পরক্রিয়া হইতে পারে, নাউজুবিল্লাহ বলে নিলাম, তাহলে ভাইয়ের সাথে বোনের সাথে কেন পরক্রিয়া খারাপ সম্পর্ক থাকতে পারবে না। এটার পরেও নাউজুবিল্লাহ বললাম। দেখেন, আপনার প্রত্যেকটা কথাই ঠিক আছে, আমি আপনার সব কথাই মেনে নিলাম যে আপনি যা যা বলতে চাইতেছেন, ওকে ফাইন, ঠিক আছে, যে ভাই বিয়ের পরে আপনাকে সে চাকরানি বানায় রাখছে আর তার বোনকে সে রাজরানী বানায় রাখছে, সব কিছু মেনে নিলাম। প্রথমত আমার সব থেকে যে জিনিসটাতে আমার খারাপ লাগছে ওইটা বলি, সেটা হচ্ছে আপনার আগে একটা হাজব্যান্ড ছিল, সেখানে আপনার একটা বাচ্চা ছিল, আপনি সেই সংসারটা ছায়া চলে আসছেন, শুধু হাজব্যান্ডকে ডিভোর্স দিচ্ছেন। হয়তো তাহলে এই হাজব্যান্ডের জন্য ডিভোর্সটা দিচ্ছেন, ওনাকে ভালো লাগছে জন্য ওনাকে এসে বিয়ে করছেন। তো যাই হোক, ওই হাজব্যান্ডের কোনো দোষ ছিল না, এটা উনি নিজের মুখেই বলছে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা ওনার ভিডিও দেখে আসতে পারেন। তো শুধু বেহুদা কেন একটা পুরুষের জীবন নষ্ট করে চলে আসলেন? সেখানে একটা আপনার বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে কেন মা হারা করলেন? এটা হচ্ছে আমার ফার্স্ট ওনার ভিডিও, উনি ভিডিওতে যেটা বলছে সেটার জন্য আমার ফার্স্ট ওনার প্রতি অবজেকশন, যে আপনি এই কাজটা কেন করলেন? আপনার হাজব্যান্ড যেহেতু ভালো ছিল, আপনার শ্বশুরবাড়ির মানুষ যেহেতু ভালো ছিল, আপনার এখানে সন্তান ছিল, তাহলে আপনি কেন সংসারটা ছেড়ে চলে আসলেন? আর দ্বিতীয় যেটা কথা, সেটা হচ্ছে কি যে আপনি বলছেন যে আপনার হাজব্যান্ড তার বোনকে খুব বেশি ভালোবাসে, এজন্য আপনার তার সাথে এটা একটা আপনার হাজব্যান্ডের প্রতি অবজেকশন।
এর জন্য আপনি এই কথাটা বলছেন। আপনার হাজব্যান্ড যদি আপনার শ্বশুরকে নিয়ে খারাপ কথা বলে থাকে, সেটা সে অবশ্যই অন্যায় করছে। যদি আপনার শ্বশুরের সাথে আপনার সাথে ওরকম কোনো রিলেশন না থাকে অবশ্যই সে অন্যায় করছে, সে ভুল করছে। তো আর আপনি যেটা আপনার সব থেকে বড় ফলটা আমি যেটা মনে করি যে ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা থাকতেই পারে। আপনার হাজব্যান্ড আপনার মানে কি বলে যে ননদকে কতটুকু ভালোবাসে আমি জানি না, তবে আমার হাজব্যান্ড আমার ননদকে যে পরিমাণ ভালোবাসতো সেটা আমি বলতে পারি। সত্য কথা যেটা, আমার হাজব্যান্ড আমার ননদকে যেই পরিমাণ ভালোবাসতো। বিয়ের প্রথম আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতে আপনারা হয়তো যদি যারা দেখছেন আপনারা জানেন যে আমার বিয়ের 2 বছর না, আমার বিয়ের 3 বছর পর্যন্ত আমি আমার হাজব্যান্ড এটা যে আমার হাজব্যান্ড এটাই আমি কখনো মানে উপলব্ধি করতে পারি নাই যে সে আমার হাজব্যান্ড হয়। তার প্রধান কারণ ছিল তার বোন, তারপরে ছিল আমার শাশুড়ি, তারপরে ছিল আদার্স মানুষগুলো। তো আমার ননদ কিন্তু আমার হাজব্যান্ড 5 থেকে 6 বছর পর্যন্ত আমি বলতেই পারবো না যে আমি স্বামীর সংসার করতেছি। সত্য কথা যেটা, আমি বলতেই পারি না যে আমি স্বামীর সংসার করতেছি। আপনি তো আপনার হাজব্যান্ডের কাছে মানে ভালোই পেয়েছেন, জামা কাপড় কিনা দিচ্ছে, আমরা তো দেখছি ভিডিওতে, জামা কাপড় কিনা দিচ্ছে, গয়না কিনা দিচ্ছে, এটা দিছে তো, খাবার দাবার তো দিছে। আমার হাজব্যান্ড কিন্তু আমার ননদের মানে কি বলে পারমিশন ছাড়া আমাকে খাবারটা পর্যন্ত কিনা দিত না। এমনকি আমার হাজব্যান্ড আমার ননদের পারমিশন ছাড়া আমাকে একটা জামা কিনা দিত না। আমার হাজব্যান্ড আমার ননদের পারমিশন ছাড়া আমাকে একটা জুতা কিনা দিত না। আমার হাজব্যান্ড আমার ননদ আর শাশুড়ির অনুমতি ছাড়া আমার বাসায় এসে বসতো না। জাস্ট রাত্রে যখন ঘুমাইতে যাইতাম তাও সে বাসায় আসতো, কিংবা ঘরে ঢুকতো রাত্রে 12টা 1টার পর, 12টা না বেশিরভাগ 1টার পরে ঘরে ঢুকতো, ঢুকে এসে ঘুমাই যাইতাম। ওই টুক টাইমটাই ছিল আমাদের হাজব্যান্ড আর ওয়াইফের। এছাড়া যতটুকু সময় ছিল সে কখনো বলতে পারবে না যে বিয়ের 2টা বছর আমার বড় ছেলেটা হওয়ার আগ পর্যন্ত সে কখনো আমার সাথে একসাথে বসছে, কিংবা আমি কখনো বসতে পারছি সেখানে তার সাথে যা বসতে পারছি, কখনোই পারি নাই বসতে। আমার মা কখনো এটা পছন্দ করতো না যে আমি যাই আমার হাজব্যান্ডের পাশে যা বসি। এটা শুধু আমার ক্ষেত্রে না, আমার জালেদের মুখও শুনে এরকম নাকি করছে ও। তো আমার ভাসুর এটা পারতে করতো না, এর জন্য ও ওদের সাথে বেশি করতে পারে না। আমার হাজব্যান্ড আমার ননদের প্রতি এতটাই মানে কি বলবো যে দুর্বল ছিল যে আজকে সে চাকরি করতেছে 18 বছর যাবৎ, একটা কোম্পানিতে 18 বছর যাবৎ চাকরি করতেছে। তো এর আগে উনি যতটুকু টাকা সঞ্চয় করছিল ওনার বোনের মুখের দিকে তাকানো সব টাকা দিয়ে দিয়েছে ওনার বোনের বিয়েতে। তো যাই হোক, ওইটা তার দায়িত্ব, সে কর্তব্য সে পালন করছে বাকি যা করছে এটা সম্পূর্ণ তাদের বিষয়, কারণ তখন আমার বিয়ে হয়নি, ওইটা নিয়ে আমি করি না। তো আমি বলতে পারবো না যে আজকে আমার মানে বিয়ে হয়েছে 12 বছর, 12.5 বছর, 13 বছর পড়বে, আমি পর্যন্ত কখনো বলতে পারবো না যে আমার হাজব্যান্ড কখনো আমার 500 টাকা দামের একটা জুতা কিনে দিচ্ছে। সত্য কথা যেটা, আমার এখন এমন সময় গেছে যে আমার একটা পায়জামা শিখতে যতবার ছেড়েছিলাম ততবার সেলাই করছি, লাস্টটা সেলাই করার পজিশনে ছিল না, লাস্টটা সেলাই করার অবস্থাও ছিল না, কিন্তু আমার হাজব্যান্ড কখনো একটা পায়জামা কিনে দিতে পারতো না। আমার হাজব্যান্ডের কিন্তু টাকা পয়সা তখন অনেক ছিল, এখন কিন্তু আমার হাজব্যান্ড চাইলেও আমাকে একটা সুতা কিনা দিতে গেলেও সে পারে না। সে অনেক চায়, তার অনেক ইচ্ছা করে যে আমার বুড়া মেয়েটা কিনে দিল, কিন্তু এখন সামর্থ্য কুলায় না, কারণ এখন হয় না, এখন আগের থেকে আর্নিংটা অনেক কমে গেছে তার, যেটা সত্য কথা। কিন্তু যেই সময় সে অনেক আর্নিং করছে, তার অনেক পকেট ভরা টাকা ছিল, তখন কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে কিচ্ছু পাইনি, কিচ্ছু না। একটা খাবার পর্যন্ত রাস্তাঘাটে যদি একটা খাবার দেখে ভালো লাগতো যদি বলতাম এটা একটু কিনে দেবেন, একটা ড্রেস পর্যন্ত না। আমি বলতে পারবো না আমার বিয়ের পরে থেকে আমি কয়টা ঈদে জামা কাপড় পেয়েছি, সত্য কথা যেটা। আমি এই 12 বছরে কয়টা ঈদ পর আপনারা নিজেরাই গুনে বলেন, আমি হায়েস্ট 2টা 3টা ঈদ জামা কাপড় পাইছি, এর পরবর্তীতে কিন্তু আমি ঈদে আর কখনো জামা কাপড় পাইনি। তো সংসার করতে গেলে এই ধরনের অনেক ঝামেলা হয়, অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় আমাদের অনেক। তাই বলে ভাইরে নিয়ে বোনের নিয়ে এত বাজে একটা কথা বলা উচিত হয়নি। ভাইরা তার বোনদেরকে সবসময় বেশি ভালোবাসে, ছোটো বোনদের প্রতি একটা ভাইদের অন্যরকম টান থাকে। দেখেন ছোটোবেলা থেকে এরা একসাথে বড় হয়েছে, আমি আমার ভাই বোনদের সাথে ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি, তো টানটা ওরকমভাবেই তো তৈরি হয়, ওইখান থেকেই তৈরি হয়। আর বড় ভাইরা ছোটো ভাই বোনদের এমনি একটু বেশি আদর করে। তো এই জিনিসটাকে সোশ্যাল মিডিয়ায় সেভাবে বাজেভাবে বলা উচিত না। হ্যাঁ, আপনার হাজব্যান্ড আপনাকে বাজেভাবে আপনাকে প্রেজেন্ট করছে, আপনি সেজন্য হয়তো বা বলছেন কথাটা, কিন্তু তাহলে আমি তো মনে করি আপনার হাজব্যান্ডের সাথে আপনার সাথে কোনো পার্থক্য নেই, আপনারা দুজনে একই কোয়ালিটির পাবলিক। প্রত্যেকটা সংসারে
একসাথে থাকতে গেলে অনেক 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 ঝামেলা হয়, অনেক ঝামেলা হয়। আমার যখন বাচ্চা পেটে ছিল, আমার যখন জিসান, আমার বড় ছেলেটা যখন আমার পেটে ছিল, আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আর ননদের কথা ছাড়া কোনোদিন আমার একটা ডিম খাওয়াই না, একটা দুধ কোনোদিনও খাওয়াই না। সে, আমি বললাম না, 7 মাসের পরের থেকে সে আমার কেয়ার শুরু করছে। যখন সে ডক্টরের মুখে থেকে শুনতে পারছে যে আমার অবস্থা, আমার কন্ডিশন খুবই খারাপ, আমার বাচ্চার কন্ডিশন খুবই খারাপ, এরকম চলতে থাকলে আমরা মা বাচ্চা দুইটাই মারা যাবো, আমি অনেক ক্যামেরা বলতেছি। ডক্টর যখন আমার হাজব্যান্ডকে বলছে যে যদি এরকম চলতে থাকে তাহলে মা আর বাচ্চা দুটোটাই মারা যাবে, একজন বেঁচে থাকবে না। কারণ আমার শরীরে কোনো রকমের কোনো পুষ্টি বলেন কিছু না, কারণ আমি ওই 7 মাস কিছুই খেতে পারি না, কিচ্ছু না। 2-3 বেলা যে ভাতটাও দিত, সে ভাতটাও খাইতে গেলে মানে ওর কাছে যা বলতো যে 3 বেলা ভাত খায়, 3 বেলা ভাত খাওয়া উচিত না, বেশি ভাত খাইলে শরীরে পানি নেমে যায়, তো ভাত বন্ধ করে দিত। কিন্তু আমি যে আদার্স কিছু খাবো, একটা ডিম পর্যন্ত কোনোদিন আমার ননদ আমার খাইতে দেয় না, একটা ডিম পর্যন্ত না, 1 গ্লাস দুধ পর্যন্ত খাওয়ানোর কোনো মানে ক্ষমতা আমার হাজব্যান্ডের হয় না। সামর্থ্য বলবো না, সামর্থ্য অনেক ছিল, উনি ওই সময় চাইলে আমার প্রতিদিন 10 কেজি দুধ খাওয়াইতে পারত, কিন্তু 1 গ্লাস দুধ কোনোদিন খাওয়ানোর ক্ষমতা ওনার হয়নি। একদিন ওই 7 মাস না 7.5 মাসের ভিতরে একদিন, যেদিন ডক্টর ওই কথা বলছে, হাসপাতালে যাওয়ার পরে তাকে যখন ডক্টর সবাই মিলে কথা মানে বকাঝোকা করছে, তখন সে আইসা 1/2 কেজি দুধ কিনে নিয়ে এসে বলছিল যে মা, এই দুধটা গরম করে পলির 1 গ্লাস দিন, স্বর্ণার 1 গ্লাস দিন। স্বর্ণা মানে আমার ননদের নাম, আমার বউর 1 গ্লাস দিন, আমার বোনেরও 1 গ্লাস দিন। এই কথাটাই আপনারা বুঝে নেন। আমার হাজব্যান্ডের মতো এরকম বোন পাগল আমি দুনিয়াতে কখনোই দেখিনি। কিন্তু আমি তাকে ক্যামেরার সামনে নিয়ে এসে ওপেনলি বলাইতে পারি যে আমি কখনো তাকে এই বিষয়গুলোর নিয়ে কখনো একটা বাজে কথা বলছি কিনা, কিংবা আমি তখনও তাকে অবজেকশন করছি কিনা যে আপনার কারণে আমার বাচ্চাটার আজকে এই পরিস্থিতি। আমার বাচ্চার কোনো ওয়েটই ছিল না, 7 মাস অনুসারে বাচ্চার কতটুকু ওয়েট ছিল, আমার বাচ্চার কিছুই ছিল না শরীরে, কারণ আমি কিছু খাইতে পারি না, তো আমার বাচ্চা পাবে কোথা থেকে? তারপর যখন আমার হাজব্যান্ড বুঝতে পারলো না যে এখানে থাকলে অবস্থা খারাপ হইতেছে, আর সত্যি কথা বলতে আশেপাশের মানুষজন তাকে অনেক কথাই বলছে, কারণ মানুষজন দেখছে যা তাই তো বলবে। যখন বলছে তখন সে আমার বলছে যে আমি সবার কাছ থেকে শুনছি, তোমার কাছ থেকে কিছু আমি শুনতে পারলাম না, আমি কি বলবো, কাদের সম্পর্কে বলতে যাবো, আমি বলি না কিছু তাকে। তখন সে আমার বাবার বাড়িতে আমাকে রেখে আসে, সত্যি কথা যেটা। তো আমরা নারী, আমরা নারী জাতি, আমরা মাত জাত। দেখেন, তখন যদি আমি চাইতাম, তখন আমি আমার হাজব্যান্ডের ছেড়ে আরেক জায়গায় চলে যেতে পারতাম না, পারতাম, বাচ্চাটা আমি না রাখতাম, আমার বাচ্চার দরকার ছিল না, আমি আরেক জায়গায় চলে যেতাম। কিন্তু আমি যদি আরেক জায়গায় চলে যেতাম, আমার কপালে যদি এর থেকে আরও খারাপ পড়তো, তখন আমি কী করতাম? তখন ওইটাকে ছেড়ে আরেক জায়গায় চলে যাবো, মানে এর খারাপ পড়লেই খালি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবো? এটা কি কোনো সমাধান? এটা কি কোনো কি বলে যে সমস্যা সমস্যা সমাধান এই জিনিসটা তো হয় না। এই জিনিসটা এটা, যে জিনিসটার মধ্যে সমস্যা আছে ওই সমস্যাটা খুঁজে সমস্যাটা সমাধান করা। সমস্যা হলে সমাধান অবশ্যই পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে। সমস্যার সমাধানটা করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। আপনার হাজব্যান্ডের ভিতরে যা যা সমস্যা ছিল, আমার হাজব্যান্ডের ভিতরে তাই সমস্যা ছিল। শুধু একটা সমস্যা ছিল না, আপনি বলছেন আপনার হাজব্যান্ড আপনাকে খুব সন্দেহ করে। আমার হাজব্যান্ড কখনোই আমাকে সন্দেহ করে নাই, তার রিজনটা হচ্ছে আমি নিজে। আমার হাজব্যান্ড কখনোই আমাকে সন্দেহ করে না। আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আপনিও সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, আমিও করি। আমাদের দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি অনেক ভাইরাল, আমি অনেক ভাইরাল না। আমি ভাইরাল না, আপনার মিলিয়ন ফলোয়ার আছে, মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, আমার কিচ্ছু নেই, এতটুকুই জাস্ট। বাট আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আমিও কন্টেন্ট ক্রিয়েটর। হাজব্যান্ডরা কেন সন্দেহ করবে? আমি যদি এমন কোনো কাজ না করি, তাহলে আমার হাজব্যান্ড কেন আমাকে সন্দেহ করবে? প্রশ্নই আসে না, কেন সন্দেহ করতে যাবে? আমি তো রাস্তাঘাটে হাঁটি, আমি বাজার করি, আমি আমার বাইরের সংসারের যত কাজ আছে আমি সব কাজ করি। আমি এখন থেকে এই সমস্ত কাজ করি, আমি বাচ্চা যখন ছোটো থেকে আমি তখন থেকেই সব কাজ করি। আমি সংসারের সমস্ত কাজ, সমস্ত দায়িত্ব আমি পালন করি। আমি এখানে যাই, ওইখানে যাই, সেখানে যাই, সব জায়গায় যাই। তবে হ্যাঁ, আমি যখনই যেখানে যাই না কারণ আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি পারমিশন নিয়ে যাই। আমার বাপের বাড়িতে যেতে গেলে আমি আমার হাজব্যান্ডের পারমিশন ছাড়া কখনো আমার বাবার বাড়িতে যাই না। আমার হাজব্যান্ডের সাথে আপনার হাজব্যান্ডের সাথে পার্থক্য একটা জায়গায় ছিল, আর সব জায়গায় একই রকম মিল পাইছি আমি। এর জন্যই আজকে আমি আপনার নিয়ে ভিডিওটা বানাইছি যে আমার হাজব্যান্ড আমাকে কখনোই সন্দেহ করে না। কেন সন্দেহ করবে? আমার ভালোবাসা নিয়ে আমার হাজব্যান্ড কেন সন্দেহ করবে? কোন কারণে সন্দেহ করবে? আমার ভালোবাসার মধ্যে এমন কি কমতি আছে তাহলে যে সেই জিনিসটা নিয়ে সে আমাকে মানে সে কমপ্লেন করার কোনো পাবে, রিজন পাবে? কেন, কোন কারণে? ভিডিওর ভিতরে যেভাবে দেখছি আপনাদের দুজনের মানে মেলামেশা, আপনারা যেভাবে মানে ঢলাঢলি করছেন এতদিন যাবত, তাতে তো মনে হচ্ছে একজন একজনরে খুব বেশি ভালোবাসেন। এরকম ভালোবাসা দুনিয়াতে আর হয় না। তো যাই হোক, এই নিজেদের সমস্যা নিজেরা সমাধান করেন। সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছেন মানুষজনকে আপনাদের সমস্যার সমাধান করতে পারবে না।
কেউ সমস্যার সমাধান দিতে পারবে না। আপনারা আপনারই সমস্যার সমাধান করেন, চেষ্টা করেন, চেষ্টা করলে সব কিছু হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে শ্বশুরবাড়িতে থাকতে গেলে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হয়। এই সমস্ত কথা বাবার বাড়ির মানুষের বলে কোনো লাভ নেই, বাইরের মানুষের বলে কোনো লাভ নেই। নিজের সমস্যা নিজের সমাধান করাটাই ভালো। আর একটা মহিলা পারে না তার স্বামীকে ভালো বানাইতে, তাহলে আমি মনে করি সে কোনো মহিলাই না। একটা নারী পারে না একটা পুরুষকে ভালো বানাইতে, সে কোনো নারী হইতে পারে না। একটা নারী চাইলে সব কিছু করতে পারে, অবশ্যই সব করতে পারে। একটা নারী চাইলে সব করতে পারে, সব। একটা নারী চাইলে পারে একটা খালি ঘরে জান্নাতের রূপান্তর করতে, আরেকটা নারী চাইলেও পারে যে একটা ভরা একটা সুন্দর ফ্ল্যাটরা জাহান্নাম বানাই ফেলাইতে। নারীরাই পারে, পুরুষরা কিচ্ছু করতে পারে না। পুরুষের কাজ হলো সংসার চালানো, জাস্ট তারা অতটুকুই করতে পারে। আপনার স্বামী যদি খারাপ হয়ে থাকে আপনি পারেন আপনার স্বামীকে ভালো বানাইতে। আপনি ছাড়া দুনিয়া তার কারো ক্ষমতা না আপনার স্বামীকে ভালো বানানোর, সত্য কথা যেটা। আর ননদের কথা বলতেছেন, আপনার ননদ বাইরে থাকে, তার স্বামী সংসার নিয়ে থাকে, তো ননদের প্রতি ভাই বোনের প্রতি ভালোবাসা থাকতেই পারে, তাই না? এটা তো কোনো বিষয় না। ননদ কখনো আমার ননদ কখনো সংসার ভাঙার পিছনে হইতে পারে না। সংসার ভাঙার পিছনে কেউ কখনো কোনো রিজন হইতে পারে না। যদি সংসার ভাঙার পিছনে কারোর হাত থাকে সেটা স্বামী আর স্ত্রী, আর কারোর না। আমি যদি ঠিক থাকি, আমি যদি শক্ত থাকি, আমি যদি চাই আমার সংসার আমি শক্ত করে ধরে রাখবো, আমার সংসার আমি আমার মতো করে রাখবো, আমি আমার স্বামীকে এমন কোনো কিছু বুঝতে দিব না, এমন কোনো কিছু দেখাবো না যাতে সে আমাকে নিয়ে সন্দেহ করে। কেন সন্দেহ করবে? কোন কারণে সন্দেহ করবে? কিসের জন্য সন্দেহ করবে? আমি তো কোনো কারণেই দেখি না সন্দেহ করার। আপনারকে নিয়ে, আপনার হাজব্যান্ডকে নিয়ে আমি কখনো সন্দেহ করার মতো কোনো কিছু দেখি না, যেটা সত্য কথা। হয়তো আপনি এমন কিছু করছেন, আর না করলে না করছেন, আপনার জামাই হুদয় আপনারা সন্দেহ করে না, এটা আমি জানি না, বুঝলাম না কেন সন্দেহ করে। আপনি আপনার হাজব্যান্ডের ছুঁয়া কে জায়গায় না বলে চলে গেছেন, এই জিনিসগুলো খারাপ, এগুলো ভালো না। কেন? যেখানে যান না কেন হাজব্যান্ডের পারমিশন নিয়ে যাবেন, হাজব্যান্ডের পারমিশন ছাড়া কেন যাবেন? কোন কারণে যাবেন? এখন যদি বলেন আপনার যে বাথরুমে গেলেও কি হাজব্যান্ডের পারমিশন নিয়ে যাবো, যদি হাজব্যান্ড বলে অবশ্যই নিয়ে যাবেন। যদি আপনার স্বামী চায় আপনি বাথরুমে যাওয়ার সময় আপনি তাকে বলে যান, অবশ্যই বলে যাবেন। বলে গেলে সমস্যাটা কোথায়? আপনাকে কি যাইতে না করবে? না তো আর করতেছে না। হাজব্যান্ডের কথা মাইনা চলেন, তার মনের মতো করে চলেন, এদিকে ওদিকে তাকায়েন না। তাহলে ননদ কি, শাশুড়ি কি, শ্বশুর কি, দেওর কি, ভাসুর কি, আর যা কি, কেউ সংসার ভাঙতে পারবে না, কেউই পারবে না। নিজে ঠিক জগৎ ঠিক, নিজে ঠিক না জগৎ ঠিক না। বুঝাইতে পারছি? আর সংসার ভাঙার পিছনে বেশিরভাগ নারীদেরই হাত থাকে। আপনি তো নিজের সংসার নিজে আর একটা হুদাই ভেঙে থিয়েছেন, কইলেন যে আমার স্বামী ওই স্বামী ভালো ছিল, হ্যাঁ ছিল, তেন ছিল। তো স্বামী ভালো থাকলে আবার সংসার ভাঙতে গেছেন কেন? এটা তাহলে তবে এই যে আমার কাছে আসার জন্য, তা আপনি নিজেই ভালো না, সত্যি কথা যেটা, আপনি নিজেই ভালো না। এর জন্য হয়তো আপনি আপনার আজকে এই অবস্থা। আপনি যদি ভালো হইতেন তাহলে আপনার দশা এরকম হইতো না। আর আপনি ভিডিওগুলোও বানান অতিরিক্ত উশৃঙ্খল, যেটা সত্য কথা। আপনি অতিরিক্ত উশৃঙ্খল ভিডিও বানান, এই ধরনের ভিডিও বানান না, সুন্দর ভিডিও বানান, সামঞ্জস্যপূর্ণ। এই ঝগড়াঝাটির ভিডিও বানাইতে আজকে আপনাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি লেগে গেছে। এই ঝগড়াঝাটির ভিডিও বানায় না। আপনার হাজব্যান্ড যদি আপনাকে জোরও করে, আপনি যদি না করেন, তার ক্ষমতা নেই আপনাকে করানো, আপনি তাকে বোঝাই বলেন যে এই ধরনের কন্টেন্ট তৈরি না করে সুন্দর কন্টেন্ট তৈরি করি। তো যাই হোক, কী বললাম এতক্ষণ না বললাম আল্লাহ অবশ্যই জানেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আর যদি আমার কথায় কখনো আমার কথাগুলো ভুল মনে হয় কিংবা আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার মাফ করে দিবেন।